Today I am back with a quite different video. This is suggestions for second SLST 2025 for classes 11 and 12. Subject English. তোমাদের পরীক্ষা আসন্ন আগামী 14ই সেপ্টেম্বর তোমাদের SLST ক্লাস 11-12 পরীক্ষা রয়েছে। তো আমি কিছুটা হলেও চেষ্টা করেছি সম্ভাব্য কিছু প্রশ্নোত্তর দিয়ে তোমাদেরকে হেল্প করার। এগুলো সাজেশনস, আমি বলবো না 100% সাজেশনস পরীক্ষাতে আসবে, তবে সম্ভাব্য সো ফার অ্যাজ আই নো 70% এখান থেকে কমন আসতে পারে। তোমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করো, দেখো, শেয়ার করো, আর যদি মনে করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। তো লেটস স্টার্ট। ডেভিড কপারফিল্ড বিলংস টু হুইচ জেনার? ডেভিড কপারফিল্ড কোন জেনারের অন্তর্ভুক্ত? বিল্ডাংস রোমান। বিল্ডাংস রোমান বলতে আমরা বুঝি এমন একটি উপন্যাস যেখানে প্রোটাগনিস্টের বাল্যকাল থেকে শুরু করে তার যৌবনকাল, তার বৃদ্ধকাল, এই যে ডিফারেন্ট স্টেজেস ডেভেলপমেন্ট দেখাচ্ছে, সেটাই হলো বিল্ডাংস রোমান। নেম দ্য ট্রেচারাস অ্যান্ড হাম্বল ভিলেইন। উড়িয়া হিপ। উড়িয়া হিপ হলো বিশ্বাসঘাতক ভিলেন। আপন হুজ রিকোয়েস্ট ডিড J.M. সিঞ্জ ভিজিট দ্য অ্যারান আইল্যান্ড? অ্যারান আইল্যান্ডে জেম সিং কার রিকোয়েস্টে গিয়েছিলেন, যেখানে তিনি বেশ কয়েক বছর কাটিয়েছেন এবং যার ফলস্বরূপ রাইডার্স টু দ্য সি তিনি লিখেছেন। W.B. ইয়েটস, জেমস সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু W.B. ইয়েটসের অনুরোধে তিনি গিয়েছিলেন অ্যারান আইল্যান্ডে। দ্য প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ ফার্স্ট পারফর্মড ইন হুইচ ইয়ার অ্যান্ড হোয়ার? কোথায় এটি পারফর্ম হয়? এই রাইডার্স টু দ্য সি নাটকটি কোথায় পারফর্ম হয় এবং কখন? কোথায় যদি বলবো মলসওয়ার্থ হল, ডাবলিনে, এবং সাল ফেব্রুয়ারি 28, 1904। হুইচ স্ট্রিট বিং ব্লাইন্ড ওয়াজ a quiet street? North Richmond Street. North Richmond Street. The narrator allowed 2 pennies to fall against how much pennies in his pocket? অ্যারাবি থেকে পড়েছে, তো এখানে উত্তর হবে 6। হুই ইজ কল্ড দ্য ফাদার অফ এম্পিরিসিজম? বেকন হলো এম্পিরিসিজমের জনক। হাউ ডাজ বেকন ডেসক্রাইব দ্য ইউজ অফ স্টাডিজ অ্যাজ অর্নামেন্ট? আনসারটি হবে টু এনহ্যান্স ইন্টালেকচুয়াল ডিসকোর্স অ্যান্ড কনভার্স। দ্য ফ্লাই ওয়াজ রিটেন ইন 1922 এগেনস্ট দ্য ব্যাকড্রপ অফ দ্য ফ্লাই। ক্যাথারিন মেন্সফিল্ডের দ্য ফ্লাই লেখা হয়েছিল 1922-এ। কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে? এটি হলো দ্য ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, যেটি শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ 1914 এবং সমাপ্ত হয়েছিল 1918-তে। হোয়াট ডাজ দ্য ফ্লাই সিম্বলাইজ? ফ্লাই গল্পে ফ্লাই কি সিম্বলাইজ করছে? দ্য বসেস রিপ্রেসড গ্রিপ ওভার হিজ সনস ডেথ ইন ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট। নেম আরসাথস ডাইং লাভার। আরসাথের মৃতপ্রায় প্রেমিকার নাম কি? ডায়ামেলিন। দ্য লেগুন ওয়াজ পাবলিশড ইন লেগুন এটি, এই যে এসেটি, এটি পাবলিশড হয়েছিল কোন গ্রন্থে এবং কত সালে? সাল 1898, এবং যেখানে পাবলিশড হয়েছিল সেটি হলো টেলস অফ আনরেস্ট নামক মূল গ্রন্থ। সি স্টুপস টু কনকার, এই যে সি স্টুপস টু কনকার অলিভার গোল্ডস্মিথের লেখা, এটি অ্যাকচুয়ালি কী ধরনের নাটক? এটি হলো অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, যেটা লেখা হয়েছিল 1773-তে।
টু হুইচ জেনার ডাজ গোল্ডস্মিথ প্লে বিলং? গোল্ডস্মিথের যে নাটকটি, অলিভার গোল্ডস্মিথের নাটক অর্থাৎ সি স্টুপস টু কনকার, এই সি স্টুপস টু কনকার এই নাটকটি কোন জেনারের অন্তর্ভুক্ত? কমেডি অফ ম্যানার্স। থমাস উইলসন ইজ আ ড্যাশ বাই প্রফেশন, পেশায় কী ছিল থমাস উইলসন? থমাস উইলসন পেশায় ছিলেন ব্যাংক ম্যানেজার। দ্য লোটাস ইটার্স স্টোরি বিগিনস ইন হুইচ ইয়ার? লোটাস ইটার এই যে গল্পটি শুরু হয়েছিল কোন বছর সময় দিয়ে? 1913। ম্যাকবেথ ওয়াজ আ ড্যাশ জেনারেল, অর্থাৎ ম্যাকবেথ কোন কোন প্রদেশের বা কোন দেশের সেনাপতি ছিলেন, প্রধান সেনাপতি? হলো স্কটল্যান্ডে, দ্যাট ইজ স্কটিশ জেনারেল। হোয়াট ইজ দ্য সোর্স অফ শেক্সপিয়ার্স ম্যাকবেথ? শেক্সপিয়ারের ম্যাকবেথ যে নাটকটি, যে ট্র্যাজেডি নাটকটি, এর মূল উৎস কী? অর্থাৎ শেক্সপিয়ার ম্যাকবেথটি যে লিখেছিলেন কোন বিখ্যাত নাটক অবলম্বনে, যেটি কিনা পাবলিশড হয় 1587-এ? সেটি হলো হলিনশেডস ক্রনিকলস, হলিনশেডের লেখা ক্রনিকলস থেকে। আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান এই যে নাটকটি ওয়াজ রিটেন এগেনস্ট দ্য ব্যাকড্রপ অফ, অর্থাৎ এই নাটকটি লেখা হয়েছিল কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে? সেটি হলো 1885 সার্বো বালজেরিয়ান ওয়ার। হুইজ এনগেজ টু সার্জিয়াস, সার্জিয়াসের সঙ্গে কার সম্পর্ক ছিল, অর্থাৎ এনগেজমেন্ট ছিল? সেটি হলো রায়না পেটকফ। হোয়াট ডিড ল্যাম্ব স্পেন্ড হিজ সামার লিভ? হোয়ার? ল্যাম্ব কোথায় তার গ্রীষ্মের ছুটিটা কাটিয়েছিল? ইন হিজ নেটিভ ফিল্ড অফ হার্টফোর্ডশায়ার, হার্টফোর্ডশায়ারে কাটিয়েছিলেন। প্রিজন অফ ব্যাস্টাইল ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং হুইচ রেভলিউশন? এই যে প্রিজন অফ ব্যাস্টিল অর ব্যাস্টাইল, এটি কোন বিপ্লবের সময় ধ্বংস হয়ে গিয়েছিল? সেটি হলো ফরাসি বিপ্লব, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, দ্যাট ওয়াজ that happened in 1789. The Bennet family had how many unmarried daughters? Bennet ফ্যামিলিতে কতগুলি অবিবাহিত মেয়ে ছিল, কন্যা ছিল? 5. Which character is prejudiced in Pride and Prejudice? Pride and Prejudice এই উপন্যাসে কোন ক্যারেক্টারটি ভুল বিশ্বাস নিয়ে ধরে রাখতো, অর্থাৎ ভুল বিশ্বাস নিয়ে পড়ে থাকতো বা প্রেজুডিস ছিল? সেটি হলো এলিজাবেথ বিনেট। এই উপন্যাসের নায়িকা এলিজাবেথ বিনেট, যার কিনা প্রেজুডিস ছিল এগেনস্ট ডার্সি। নেম দ্য আমেরিকান মডার্নিস্ট পোয়েট হু রোট দ্য হলো মেন। আমেরিকান মডার্নিস্ট, আমেরিকার আধুনিক কবি যিনি দ্য হলো মেন লিখেছেন, তার নাম কি? টি.এস. এলিয়ট। দ্য পোয়েম দ্য হলো মেন ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ হোয়াট? হলো মেন কিসের উদাহরণ? এই যে কবিতাটি, এটি হলো এক্সটেন্ডেড মেটাফর ফর দ্য ডিকে অফ ইউরোপিয়ান সোসাইটি অ্যান্ড কালচার। দ্য ওয়াইল্ড সানসেট কুল ইজ আ ড্যাশ পোয়েম। ওয়াইল্ড সানসেট কুল এটা কী ধরনের কবিতা? ইটস আ লিরিক্যাল পোয়েম। Its lyrical poem was published in which year? W.B. Yeatsের এই যে লিরিক্যাল কবিতাটি, এটি কোন সময়ে প্রকাশ পায়? 1917. দ্য স্ট্রেঞ্জ মিটিং ওয়াজ রিটেন বাই হুম? স্ট্রেঞ্জ মিটিং কে লিখেছিলেন? উইলফ্রেড আওয়েন। ইন দ্য পোয়েম আওয়েন এক্সপ্লোরস, এই কবিতায় আওয়েন মানে এই স্ট্রেঞ্জ মিটিং কবিতায় আওয়েন কি দেখিয়েছেন? দ্য হরার অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, বিভীষিকা এবং ব্যর্থতা প্রকাশ করেছেন এই কবিতার মধ্যে। মাই লাস্ট ডাচেস ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন 1842 ইন
ড্যাশ অর্থাৎ ব্রাউনিংয়ের কোন গ্রন্থে মাই লাস্ট ডাচেস 1842 সালে প্রকাশ পায়? এটি হলো ড্রামাটিক লিরিক্স। হু পেইন্টেড দ্য ডাচেস পোর্ট্রেট? ডাচেসের এই পোর্ট্রেটটা কে পেইন্ট করেছিল? ফ্রা প্যান্ডফ। ইউলিসিস ইজ আ ড্যাশ অর্থাৎ হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ইউলিসিস? এটি হলো ড্রামাটিক মনোলগ। ইউলিসিস হলো ড্রামাটিক মনোলগ। ব্রাউনিংয়ের লর্ড টেনিসনের লেখা ইউলিসিস হলো একটি ড্রামাটিক মনোলগ। টেনিসনস পোয়েম ওয়াজ ইন্সপায়ার্ড বাই হোম? টেনিসনের এই যে ইউলিসিস কবিতাটি এটি কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? সেটি হলো হোমার্স ওডিসি। হোমারের লেখা ওডিসি কর্তৃক অনুপ্রাণিত হয়েছিল টেনিসন, যে কারণে তিনি ইউলিসিস কবিতাটি লিখেছিলেন। নেম বেলিন্ডাস গার্ডিয়ান। বেলিন্ডার গার্ডিয়ানের নাম কি? অ্যারিয়েল। ইন দ্য রেপ অফ দ্য লক, দ্য ওয়ার্ড রেপ মিন্স হোয়াট? রেপ অফ দ্য লক কবিতাতে রেপ এই শব্দটি কোনটিকে সূচিত করে, অর্থাৎ এর অর্থ কি এখানে? দ্য অ্যাক্ট অফ স্ন্যাচিং অর সেইজিং, কোনো কিছুকে ছিনিয়ে নেওয়া বা ভালো করে ধরে রাখা, জাপটে। দ্য টার্ম গুড মরো ইজ সিম্বলিক অফ হোয়াট? গুড মরো এটা কিসের সিম্বলিক বা কিসের এটা প্রতীক? এটি হলো দ্য অ্যাওকেনি অফ লাভ, ভালোবাসার জাগরণ অর্থাৎ ভালোবাসার যে সঞ্চারণ, সেটি হলো গুড মরো। হুইচ লিটারেরি ডিভাইস ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট ইন দ্য গুড মরো? এই কবিতায় কোন লিটারেরি ডিভাইস খুব প্রমিনেন্ট? সেটি হলো মেটাফিজিক্যাল কনসেপ্ট। অ্যাজ উই নো দ্য গুড মরো ইজ আ মেটাফিজিক্যাল পোয়েম। হোয়াই ডিড ক্রিস্টাবেল গো ইন্টু দ্য উডস অ্যাট মিডনাইট? ক্রিস্টাবেল কেন গভীর রাতে জঙ্গলে গিয়েছিল? কারণ টু প্রে ফর হার অ্যাবসেন্ট বিট্রোথেড নাইট, তার বাগদত্ত অর্থাৎ তার সঙ্গে যার বিবাহের ঠিক ছিল তার জন্য, যে কিনা অনুপস্থিত, তার জন্য প্রার্থনা করতে গিয়েছিল গভীর রাতে ক্রিস্টাবেল। দ্য ব্লু স্কাই ইন দ্য লাইন্স ফর দ্য ব্লু স্কাই বেন্ডস ওভার অল, এই লাইনে ব্লু স্কাই কি সাজেস্ট করে? দ্য বেনিভলেন্স অফ গড, ভগবানের বেনিভলেন্স অফ গড। ইন ওড টু আ নাইটেঙ্গেল, দ্য নাইটেঙ্গেল সং রিপ্রেজেন্টস হোয়াট? অ্যান আইডিয়াল ইমর্টাল বিউটি অ্যান্ড জয়। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এই যে কবিতাটি এটি শেক্সপিয়ারের কত নম্বর সনেট? শেক্সপিয়ারের এটি 18 নম্বর সনেট। সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস রেফার্স টু হোয়াট? সিজন বলতে যে মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস যে ঋতু, এটি কোন ঋতুকে সূচিত করে? এটি হলো অটম। টিন্টন অ্যাবে ইজ রুইন্ড অ্যাবে সিচুয়েটেড অ্যাডজাসেন্ট টু দ্য ভিলেজ অফ টিন্টন অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? সেটি হলো রিভার উই। এটি ইংল্যান্ডের একটা নদী, টেমস নদীর মতো এটা একটা নদী। দিস বিউটিয়াস ফর্মস রেফার্স টু, এই বিউটিয়াস ফর্ম বলতে কোনটা বোঝাচ্ছে? এটা হলো বিউটিফুল সিনস অফ দ্য উই ল্যান্ডস্কেপ, দ্য গ্রিন কটেজ গ্রাউন্ডস, দ্য গ্রিন অর্চার্ডস অ্যান্ড দ্য হেজ রোজ। দ্য ফ্রেজ ফিয়ারফুল সিমেট্রি রেফার্স টু হোয়াট? ফিয়ারফুল সিমেট্রি বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? এতে টাইগার কবিতায় টাইগারের পারফেক্ট ইয়েট টেরিফাইং ফর্মকে বোঝানো হচ্ছে। দ্য ফ্রেজ বার্নিং ব্রাইট রেফার্স টু হোয়াট? দ্য টাইগার্স ভায়োলেন্ট নেচার। দ্য ল্যাম ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হোয়াট? ল্যাম্প এই কবিতাটি মূল গ্রন্থের নাম কি? সংস অফ ইনোসেন্স, যেটি কিনা পাবলিশড হয়েছিল 1789-এ। হু ইজ কল্ড দ্য ল্যাম অফ গড? কাকে ল্যাম অফ গড বলা হয়? উত্তর হলো জেসাস ক্রাইস্ট। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ওয়াজ রিটেন ইন হুইচ ইয়ার? কোন সালে লেখা হয়েছিল এই ওড টু দ্য ওয়েস্ট উইন্ড? এটি লেখা হয়েছিল 1819 বাট পাবলিশড ইন 1820। দ্য স্পিকার্স প্রাইমারি রিকোয়েস্ট টু দ্য ওয়েস্ট উইন্ডের প্রতি বক্তার যে অনুরোধ, প্রাথমিক যে অনুরোধ, সেটা কী ছিল? টু ক্যারি হিজ পোয়েট্রি অ্যান্ড থটস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড।
দ্য রেপ অফ দ্য লক এই কবিতাটি আসলে কি কবিতা? এটি হলো মক এপিক পোয়েম। হি ইজ অফুলি গুড, এই যে অফুলি গুড এটি কোন ফিগার অফ স্পিচ? অক্সিমরন। জন বিহেভ ড্যাশ, অর্থাৎ এখানে বসাতে হবে একটা সেলফ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, দ্যাট ইজ ইয়োর সেলফ। আমরা কখনোই বলবো না জন বিহেভ হিমসেলফ হবে না, এই কারণে যে এখানে জনকে অ্যাড্রেস করা হচ্ছে, জন সাবজেক্ট নয়, এখানে সাবজেক্ট ইউ, যেটি দ্যাট ইজ অমিটেড, তাই এখানে ইউর এগেনস্টে ইয়োর সেলফ হবে। ড্যাশ দত্তস ওয়ান্ট টু মিট দ্য সিএম, এখানে দত্ত কোনো একজন ব্যক্তি নয়, অনেকজন ব্যক্তি, তাই এখানে দত্তস আর্টিকেল বসবে। হি ইজ গোয়িং টু টাই দ্য নট ড্যাশ হার শর্টলি, টাই দ্য নটের পরে উইথ বসে, উইথ হার শর্টলি এই প্রিপোজিশনটি বসে। মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, ভয়েস চেঞ্জ করলে হবে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, যদিও এখানে সামওয়ান নেই, যেহেতু মাই পার্স হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ানটা উজ্জ্ব আছে, তাই অ্যাক্টিভ ভয়েস করার সময় সামওয়ান বা সামবডিকে আনতে হবে। সামবডি অর সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। ইজ দিস ইয়ার্স রাকিব, সেড জন বলছে এটা কি তোমার রাকিব? তা রাকিবকে সম্বোধন করছে, তাহলে রাকিবকে আমি বাইরে নিয়ে আসবো, জন আক্সড রাকিব। এবং ন্যারেশনের নিয়ম অনুসারে যদি সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে আমাদেরকে লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার দিতে হবে। তো আমি দিলাম ইফ আর দিসের বদলে আসবে দ্যাট, এবারে ইজটা ওয়াজ হবে, তাহলে ইফ দ্যাট ওয়াজ হিজ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ কি, কিলিং অফ আ কিং, এক কথায় কি বলে, রাজাকে হত্যা, তাকে বলা হয় রেগিসাইড, রাজহত্যা। বিং স্যাটিসফাইড উইথ মাই রিপ্লাই মাই আঙ্কল প্যাটেড মি অন দ্য ব্যাক, এটা কি সেন্টেন্স? এটা অবভিয়াসলি সিম্পল সেন্টেন্স। পিটার পাইপার পিকড আ পেক অফ পিকলড পেপার্স, এখানে এটা কিসের উদাহরণ? অ্যালিটারেশন। অ্যালিটারেশন বলতে আমরা বুঝি যখন একটা ফ্রেজে, যেখানে দুই বা তার বেশি শব্দ থাকে, তার প্রাথমিক বর্ণ যদি একই হয়, ইনিশিয়াল লেটার যদি একই হয়, তবে আমরা সেটাকে বলি অ্যালিটারেশন। এখানে যে আমরা যে লাইনটা দেখছি তার প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ পি দিয়ে শুরু হচ্ছে, তাই এটি হবে অ্যালিটারেশন। ম্যান শুড ওয়ার্ক ফর হিজ ফ্যামিলি, হিজ কান্ট্রি, বাট মোস্ট অফ অল ফর গড। তো এখানে এটা ক্লাইম্যাক্স, এটা কি ক্লাইম্যাক্সের উদাহরণ এটি। উই শেপ আওয়ার বিল্ডিংস অ্যান্ড দেন দে শেপ আস, যখন দুটো ধারণা বিপরীত বোঝাবে, অর্থাৎ একটা বাক্য বললাম, আবার যখন দ্বিতীয় বাক্য বলবো সেটা তার বিপরীতটা হবে, উল্টা হবে, এই অর্থে আমরা বলি উদাহরণ কায়াসমাস। দ্য কার ইজ হংকিং মানে আওয়াজ করছে, আর যখন কোনো সাউন্ডিং ওয়ার্ড বোঝায় সেটা হলো অনোম্যাটোপইয়া। দ্যাট ইজ ওয়ান স্মল স্টেপ ফর আ ম্যান, ওয়ান জায়েন্ট লিপ ফর ম্যানকাইন্ড, এটি হলো অ্যান্টিথেসিসের উদাহরণ। ইউ ওয়ান্ট ইডলি, এখানে এটি হলো ইন্টোনেশন, রাইজিং পিচ, অর্থাৎ আমরা এখানে জিজ্ঞাসা করছি কিন্তু উত্তর পাওয়ার জন্য নয়, জাস্ট ফর দ্য সেক অফ এমফাসিস, দ্যাট ইজ কল্ড ইন্টোনেশন, রাইজিং পিচ। ওয়ার্ড বিউটি হ্যাজ ট্রেস অন হুইচ সিলেবল, কোন সিলেবলের ওপর এই বিউটি শব্দটার স্ট্রেস আছে, সেটা হলো ফার্স্ট সিলেবল, দ্যাট ইজ বিউটি। এই যে বিউর ওপর স্ট্রেস আছে, টি এর ওপর নয়, টিটা ফলিং অ্যাকশন, তো বিউটি। বি কসাস ইউ শুড ফল ইন ডেঞ্জার, বি কসাস ড্যাশ ইউ শুড ফল ইন ডেঞ্জার, এখানে কি কনজাংশন বসতে পারে? এটা হলো লেস্ট, বি কসাস সাবধান হও, লেস্ট না হলে ইউ শুড ফল ইন ডেঞ্জার, তুমি বিপদে পড়বে, যেহেতু লেস্ট দিচ্ছি তাই সিউট তো দিতেই হবে। হুইচ ফিগার অফ স্পিচ ইজ এমপ্লয়েড ইন দ্য লাইন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই যে সেলির যে কবিতাটির এই যে অংশটি, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই লাইনের মধ্যে কোন ফিগার অফ স্পিচ আমরা দেখতে পাই? সেটা হলো রেটোরিক্যাল কোয়েশ্চেন।
রেটরিক্যাল কোয়েশ্চেন বলতে আমরা বুঝি সেই কোয়েশ্চেন যেখানে আমরা আনসারের জন্য অপেক্ষা করি না, যেখানে কোয়েশ্চেন করা হচ্ছে ফর দ্য সেক অফ এমফাসিস, দ্যাট ইজ কল্ড rhetorical question. The bell beat of their wings is an example of what? Bell beat. Bell beat is a sounding word. That is onomatopoeia. Onomatopoeia. এইভাবে আমাদেরকে আলোচনা করতে হবে এবং আমাদেরকে এইভাবে বুঝতে হবে। তাই আসন্ন যে SLST 9, 10 তো হয়ে গিয়েছেন, আসন্ন যে SLST 11, 12 পরীক্ষাটি রয়েছে সেখান থেকে ফিগার অফ স্পিচ, প্রসোডি, কিছু গ্রামার এবং অবভিয়াসলি টেক্সচুয়াল কোয়েশ্চেন্স উইথ MCQs আসবে। যদি আমরা টেক্সট ডিটেইলস পড়াশুনো করি তাহলে কোনো প্রশ্ন আশা করি লেফট হবে না, আমরা সহজেই পরীক্ষাতে লিখতে পারবো। আর পরীক্ষার জন্য আমি অল দ্য বেস্ট শুভকামনা আশা করলাম। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে এটিকে শেয়ার করবে আর অনেক অনেক বেশি পজিটিভ কমেন্ট দেবে যাতে পরবর্তী ভিডিও করতে আমি উৎসাহিত হই। ধন্যবাদ।